দেখলাম যে গুরু আমার পরিপাটি, এই গুরুর পিছে লাগলাম। আর গুরু ভজনা তো সবাই বুঝতে পারে না। গুরু ভজনা কিসে? গুরুকে মানুষের তো গুরুকে মনেই করা যাবে না। গুরু তো হলো পতিত পাবন। তো চিন্তা করলাম যে আমার যে যা কিছু আছে আমার বলতে তো কিছুই রইল না এখন। আমি যদি গুরুর কাছে আত্মসমর্পণ করি সবই গুরু হয়ে যায়। সবাই আমার বলে পাগল। পাগল নাইলে এগুলা করে, এত টাকা খরচ করে, এত টাকা নষ্ট করে, এইভাবে চলে। আসলে তো পাগল না, যারা বলতেছে তারই মূলে পাগল। কারণ তারা বুঝতেছে টাকা পয়সা এগুলোই সম্পদ। এখানে তোমার সব ছাইরা তোমার ত্যাগ স্বীকার করতে হবে, এবং আপন বলতে এখানে কিচ্ছুই থাকতে পারবো না। শাস্ত্রে লেখা আছে, মায়ার বাঁধন কাটো, দয়ার দিল পয়দা করো, দয়াতে পরম থাকে। তো তুমি যদি মায়ায় জর্জরিত থাকো সংসার জীবন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, তাহলে তুমি তো এই দেশে আইসে কোনো লাভ নেই। আর এটা এমন একটা দেশ, এটাতে ঢুকলে আর পিছনে ফিরা যাওয়া যাবে না। আমার নাম মোহাম্মদ হাদিউজ্জামান। আমার ঠিকানা মুন্সিগঞ্জ সদর, মোল্লাকান্দি ইউনিয়ন, রাজারচর গ্রাম। তার জীবনের একটু গল্পটা শুনতে চাই যে আপনার শুরুটা কিভাবে এবং ছাত্র জীবনটা আপনি পড়াশোনা কিভাবে করলেন এবং পরবর্তীতে কর্মজীবন কিভাবে শুরু করলেন, পরবর্তীতে রাজনীতি কিভাবে শুরু করলেন, এরপর আপনার এই যে বেশ নিয়ে এখন কথা বলছেন, এই বেশটা আসলে এই জগৎ কিভাবে প্রবেশ করলেন? যখন লেখাপড়া করতাম 1988-তে আমরা ফাইনাল পরীক্ষা দিয়ে এসেছি। তারপরে ওইখান থেকে ছাত্র জীবন থেকে যখন রাজনীতিতে আসলাম, তখন আসার পরে যারা সিনিয়র ছিল নেতা ফেতা এগো সাথে উঠা বসা করে দেখলাম যে তাদের মনের গতি অত একটা ভালো না। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে এগুলো তো ভালোর কাজও না, আর ভালো কাজের মতন করার মতন লোক এখানে আসে না। তখন আস্তে 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 রাজনীতিকা হয়ে গেলাম। পিছনে আইসা তারপরে চিন্তা ভাবনা করলাম কিভাবে একটা কিছু করা যায়, অর্থ উপার্জনের চিন্তা করলাম। তখন বাইরে চলে গেলাম। বাইরে চলে গেলাম, যাওয়ার পরে এটা কত সালে? তখন 94-95 হবে, এর মিডি হবে, 94 হবে। তখন সৌদিতে গেলাম। সৌদিতে গিয়া মাশাআল্লাহ উমরা টুমরা করলাম, কষ্ট করলাম, ব্যবসা বাণিজ্য করলাম। ওইখানে চাকরি করিনি কখনো, ব্যবসা করছি। ব্যবসাতে মোটামুটি আল্লাহ অনেক মুনাফা দিয়েছে, অনেক পয়সা উপার্জন করছি, পয়সা ব্যয় করছি। সবচেয়ে বেশিরভাগই সুপথি। সুপথি বলতে মানুষের জন্য, কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য বহুত পয়সা করছি, দিছি। এগুলো বলা ঠিক না। তো এখন লাড়তে চাড়তে দেখি টাকা পয়সা, আসলে এগুলা টাকা পয়সা না, তো এগুলা কিছু না। এগুলো তো হিসাব করে দেখলাম দিনের জন্য কিছু করণের দরকার। দিনের জন্য করতে যাই, তখন এই মন মানসিকতা চেঞ্জ ছিল। তখন বাড়িতে আসলাম। তখন 2003 সাল না 4 সাল, ওই টাইমেই বাড়িতে এসে পড়লাম। আইসা গুরু পাঠ খোঁজার জন্য, ভালো গুরু দেখার জন্য, যাচাই করার জন্য 1-1.5 বছর অতিবাহিত হইল। আমি সাইজির বাণী নিয়ে আগে একটু গবেষণা করছি। তো দেখলাম যে সাইজির বাণী, যে বাণী আলোর বাণী, সত্যের বাণী, সুপথের কথা বলছে। তো চিন্তা করলাম যে জীবনে আরবি শিখি নাই, তেমন কিছু শিক্ষা দীক্ষা নাই। তো এখন যদি একটা ভালো দিকে একটা চৈতন্য গুরু পাই, গুরু ধইরা যদি গুরুর কার্য কইরা যদি সঠিক পথে যাওয়া যায়, এই চিন্তা করে তারপরে এই গুরু খোঁজার চেষ্টা করলাম। খুঁজতে খুঁজতে দেখলাম যে সাইজির দামে গেলাম। দামে যাওয়ার পরে দেখলাম যে এক সাধুর সন্ন্যাসীর সন্ধান পাইলাম। পাওয়ার পরে তখন তার ঠিকানা নিয়ে আসলাম ঢাকাতে। ঢাকা গিয়া তাদের সাথে দেখা করলাম। দেখা করার পরে দেখি 3-4টা ভাই সাইজির ওই তরিকতে পাঞ্জু সাইজির ঘরে। তো 3-4 জনের ভিতরে তাও আবার দেখলাম যে এর মধ্যে লোভ আছে কার। ওই লোভ জিনিস দেখতে যাইয়া দেখলাম যে একজন আছে লোভই না, সে তেগি লোক। তো চিন্তা করলাম এই তেগি লোকটা দেখা যায়, এত বাড়ি গাড়ি ঢাকা শহর আছে, তো এই লোক তো ভুগি না। তা আমার হইল যে ওই লোকটার কাছেই আমি
আত্মসমর্পণ করব। তারপর সাইজির ওইখানে সাইজিরে বললাম, সাইজি বলল তোমার বাসা ঠিকানা কই, অ্যাড্রেস বললাম মুন্সিগঞ্জ আমার বাড়ি। তো সাইজি বিক্রমপুরের ছেলে পাইয়া আদর করে আর কি গ্রহণ করছে। তো এখন ঢুকলাম, ঢোকার পরে দেখি যে এখানে বিশাল কিছু, এত বিশাল কিছু মানে বলার না। এখানে করণ কারণ সাধন মানে বিভিন্ন দিক। তো আমি চিন্তা করলাম এত সময় অতিক্রম করে এই সময় আসলাম, এই সময়ের ভিতরে এত কিছু করে আর কি শেষ করে যাইতে পারবো, আর গুরুরই বা সময় পামু, গুরু আমার সব কিছু দিব, এই সময়টা পাওয়া যাবে। তখন করলাম কি সাইজিরে বললাম, সাইজি গো এখানে তো অনেক কিছু, তো এত কিছু তো এই কেমনি কি। আমার সাইজি বলতো যে তুমি শিক্ষিত ছেলে, অতি তাড়াতাড়ি তুমি বুঝতে পারবা, ধরতে পারবা, আগে জানো বোঝো ধরো, তারপরে পরেরটা হিসাব করে, আগে যাই না জিনিসগুলো তুমি বুঝে লও। তো এখন বুঝতে বুঝতে দেখলাম যে এই মানুষের বাহিরে কিচ্ছু পাওয়া গেল না। এই মানুষ দিয়ে সব কিছু, মানুষ দিয়া সব কিছু, মানুষের করণের, মানুষের জন্য সব কিছুর সৃষ্টি। তো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা ওই আমার ইয়েতে যুগ বিয়োগে টিক্কা গেল, যে মানুষ ধর্মই তো সবচেয়ে বড় ধর্ম। আজকে যদি বহির্বিশ্বে এই মানুষ ধর্মটি থাকতো, মানবতা ধর্মটা থাকতো, তাহলে এত কিছু হইতো না তো। তো এখন দেখলাম যে গুরু আমার পরিপাটি, এই গুরুর পিছে লাগলাম। আর গুরু ভজনা তো সবাই বুঝতে পারে না। গুরু ভজনা কিসে, গুরুকে মানুষের রূপ তো গুরুকে মনেই করা যাবে না, গুরু তো হলো পতিত পাবন। তো চিন্তা করলাম যে আমার যে যা কিছু আছে, আমার বলতে তো কিছুই রইল না এখন। আমি যদি গুরুর কাছে আত্মসমর্পণ করি, সবই গুরু হয়ে যায়। আর তখন গুরুর কাছে আত্মসমর্পণ করে যে নিজের মনে করে নিজের কিছু, তাইলে ওটা সম্পূর্ণ বিক্রিয়া হয়, কাজ হয় না। ক্রিয়ার মধ্যে বিক্রিয়া হয়ে যায়, উল্টা হয়ে যায়। কারণ এই বিষয় বাসনা আমি সবই গুরুর চরণে উৎসর্গ করছি, এগুলো তো আমার বলা যাবে না। তো আমি তখন ওই চিন্তা ভাবনা আসার পরে আমি চিন্তা করলাম শাহীর সম্পদ, আমি হাতে রেখে খেলাম। আমি ওই শাহীর পিছে চলতে শুরু করলাম, শাহীরে নিয়ে খরচ করা শুরু করলাম। তো করতে করতে এক সময় দেখা গেছে কি, সবাই আমার বলে পাগল, পাগল নাইলে এগুলা করে, এত টাকা খরচ করে, এত টাকা নষ্ট করে, এইভাবে চলে। তা আসলে তো পাগল না, যারা বলতেছে তারই মূলে পাগল। কারণ তারা বুঝতেছে টাকা পয়সা এগুলোই সম্পদ। আসলে তো এগুলা সম্পদ না। সম্পদ বলতে বুঝাইছি কি, সাইজি বলল সম্পদ হইল বাবা যার যার পিতৃধন, এটি হইল সম্পদ। আর বাকি যেগুলো আছে এগুলো সম্পদ না, বিষয় বাসন, এগুলো জীবে আসক্তি সৃষ্টি করে, এগুলো ভেজাল, এগুলোর কোনো কাজকর্ম নাই এখানে। এখানে তোমার সব ছাইরা তোমার ত্যাগ স্বীকার করতে হবে, এবং আপন বলতে এখানে কিচ্ছুই থাকতে পারবো না। শাস্ত্রে লেখা আছে, মায়ার বাঁধন কাটো, দয়ার দিল পয়দা করো, দয়াতে পরম থাকে। তো তুমি যদি মায়ায় জর্জরিত থাকো সংসার জীবন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, তাহলে তুমি তো এই দেশে আইসা কোনো লাভ নেই। আর এটা এমন একটা দেশ, এটাতে ঢুকলে আর পিছনে ফিরা যাওয়া যাবে না। তো দেখলাম যে সুন্দর কথা, আমি আদা নদীর সাঁতরায় আইসি, এখন পিছনে গেলে আমার ফিরা লজ্জাজনক। তা আমার সাঁতরায় সামনেই যাইতে হবে, যার দরুন আমি আর পিছু টানের দিকে যাই নাই। পিছনে যাইতে গেলে লোভ লালসা, বিষয় বাসনা, নানান কিছু চিন্তা ভাবনা মস্তিষ্কে ঢুকে। তা আমার মস্তিষ্ক এখানে হচ্ছে হেডকোয়ার্টার। এটা লালন শাহ ফকির একটা কালামে বলছে, লয়ে গোদল গোষ্ঠের কারণ, চলো গোকুল বিহারী, গোষ্ঠে চলো হরি মুরারি। তো এই গোষ্ঠটাই তো আমার এইটাই গোষ্ঠ। এখান থেকে সব কিছু উৎপত্তি হয়, এইখান থেকে সব কিছু একদিকে যায়। সেটারে কি নিয়ন্ত্রণ করে? বিবেক। তো এখানে আমার বান্ডে সব কিছু, বান্ডের মালিক যদি আমি যদি খুঁজা তারে যদি না পাই, তাইলে আমার এই বান্ডর মিতে যে মালিক থাকে, কী রূপে মালিক থাকে, কিভাবে থাকে, কই থাকে, তার আসন কই, কিছুই আমি জানলাম না। তো এই জানতে 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 দেখলাম যেন হাইরি আমার ভিতরে আমি থাকে, সে আমি কে, আমি যদি ধরতে না পারি, আমিকে যদি আমার ভিতরে রাখতে না পারি, তাহলে তো আমার এই দেহের ভিতরে ক্ষয়ের রাজ্য হবে, জয়ের রাজ্য হবে না। তো জয়ের রাজ্য তারই করে নিছে যারা দেহ নিজেকে নিজে কন্ট্রোল করছে। এখানে মাইনাস প্লাসের হিসাব। মাইনাস প্লাসের হিসাব কেমন? আমার থেকে যদি এক বিন্দু রক্ত জয়রা পইরা যায়, ওই রক্তটা পইরা গেলে আমার শরীরের একটা এনার্জি চলে যায়, এরকম না।
তো এরকমই একটা বস্তু দেহের ভিতরে থাকে মানুষের, যা দিয়া মানুষের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। সেইটা হইল কি? জীবের আয়ুশক্তি, বল শক্তি। জীবের আয়ুশক্তি, বল শক্তি চিন্না জীব যদি তার আয়ুশক্তি, বল শক্তি রক্ষা করে চলতে পারে, তাইলে জীবের করণ কারণ উদ্ধার হয়। আর জীব যদি জীবের আয়ু নষ্ট করে, এক জীব আরেক জীব মারে, আরেক জীব খায়, আরেক জীব ধ্বংস করে, তাহলে তো জীবের কোনো উপাসনা হইল না। এখানে আসছি জীব রক্ষা করার জন্য, জীবকে তরানোর জন্য, জীবের সাথে সব কিছু। তো এখন আমি জীব হইয়া জীবের করণ কারণ জানলাম না, আমি জন্ম নিয়ে জীবের উত্তম জীবনে, মানব জন্মে জন্ম নিয়ে বসে রইলাম। তো সেই জন্যেই গুরুপাঠ বলছে, তুমি তোমাকে চিনো। তুমি যদি তোমাকে চিনতে পারো, তাহলে তুমি প্রভুকে চিনতে পারো।